শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। স্বর্ণপুরী রাজ্যের রাজপ্রাসাদের গোপন কক্ষ তখন স্বর্ণপ্রদীপের নিভু নিভু আলোয় আলোকিত। এই দীপ্ত প্রদীপের আলোয় জল জল করছে তন্ত্রচক্র। চারিদিকের বাতাস তখন থমথমে, ধুনোর গন্ধে আর মন্ত্রোচ্চারণের গমগমে শব্দে স্বর্ণপুরীর এই পাতাল কক্ষ কম্পিত হয়ে উঠছে। রাত্রি তখন দ্বীপ্রহর। কালো রাত্রি, চণ্ডী শ্মশানবাসিনী, ভীষণা ঘোররূপা, পিশাচ নির্মাণিনী, এসো এসো তুমি, অতল তমসা থেকে উঠে এসো। এক ধোঁয়াচ্ছন্ন ছায়া রূপ নেয় এক বিকট আকৃতির পিশাচিনীর। এক নারী মূর্তি স্পষ্ট হয়ে ওঠে প্রদীপের আলোয়, দীপ্ত কণ্ঠে ঘোষণা করে, কে ডেকেছে আমাকে? কে ডেকেছে? কার রক্তের বিনিময়ে এসেছি আমি? বল, কে ডেকেছিস? রক্ত নয়, রক্ত নয়, তোমার সাহায্যের ভীষণ প্রয়োজন। হে মা তমসাবাসিনী, আমি তোমার উপাসনায় আমার আজীবন উৎসর্গ করেছি। তুমি আমার সৎপুত্রের দেহে পিশাচের প্রাণ সঞ্চার করো। সঙ্গে সঙ্গে ঘন অন্ধকারে আরো একটা ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়, আর সেখান থেকে স্পষ্ট হয়ে ওঠে বিশাল আকৃতির পিশাচের অবয়ব। বল, কার রক্ত? কার রক্ত নিলে খুশি থাকবি তুই? কার রক্ত নিয়ে আসতে হবে বল। তোমার রক্ত নয়, তোমার আশ্রয় চাই আমার সৎ পুত্রের শরীরে। নাম সূর্যপ্রতাপ। তাকে প্ররোচিত করতে হবে যেন সে মায়ানগরে যায়, রক্ত কমলের বীজ নিয়ে আসে। সে তো রাজপুত্র, সাহসী, সৎ। কিভাবে ভাঙবে তার দৃঢ়তা? তার ভিতরে বাসা বাঁধো, স্বপ্নে কথা বলো, ভয় দেখাও, শক্তির লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও। বলো এই রক্ত কমলই তার ভবিষ্যৎ, তার পরিণতি। এই রক্ত কমলের বৃন্তের রস যদি সে পান করে, তাহলেই সে দীর্ঘায়ু লাভ করবে, দীর্ঘদিন রাজত্ব করবে সেই স্বর্ণপুরীতে। তাকে বোঝাও মায়ানগরে গিয়ে নিয়ে আসতে হবে সেই রক্ত কমলের বীজ। আমি তার আত্মার গভীরে নামবো, সে আমায় চিনবে না, কিন্তু কিন্তু আমি তার চিন্তা নিয়ন্ত্রণ করব। তবে একটাই শর্ত। কি চাও তুমি? কি তোমার শর্ত? বলো। যদি সে ব্যর্থ হয়, তবে তার দেহ আমার, আমি চিরস্থায়ী হব সেখানে, আর আমার সর্বশক্তি দিয়ে
রাজত্ব করব এই স্বর্ণপুরীতে। রাজবংশ রাজবংশ ধ্বংস হয়ে যাবে অচিরে। গ্রহণ করলাম তোমার শর্ত। স্বর্ণপুরী এক রাজ্য, যেখানে প্রকৃতি নিজেই যেন রং তুলিতে আঁকা এক স্বপ্ন। কুয়াশা ঢাকা পাহাড়, ঝর্ণার গোপন সুর, আর নদীর বুকে সূর্যের নরম আলো মিলিয়ে গড়ে উঠেছে এক অনুপম সৌন্দর্য। গোটা রাজ্যে যেন বিরাজ করে চির বসন্ত। পাখিরা খেলে যায় গাছ থেকে গাছে, নানান রঙিন ফুল ফোটে পাহাড় জুড়ে। এখানে দিনভর প্রজারা হাসে, খেলে আর গায় নানান সঙ্গীত। কিন্তু এই রাজ্যের আসল রহস্য সূর্য ডোবার পর শুরু হয়। স্বর্ণপুরীর রানীমা, তন্ত্র সাধিকা মেঘমল্লারী। তার চোখে জাদু, কণ্ঠে মন্ত্র, আর তারই অঙ্গুলি হেলনে চলে গোটা রাজ্য। তিনি দিনে এক মা আর রাতে এক শক্তিশালী তান্ত্রিকা। তার ইচ্ছেতেই রাজ্যের রাতের জীবন জেগে ওঠে, কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে। যেই সূর্য পাহাড়ের ওপারে হারিয়ে যায়, রাজ্যের চেহারাটা কেমন যেন বদলে যায় এক অচিন জগতের মতো। পাখিরা ডানা মেলে থেমে থাকে মাঝ আকাশে, এক মুহূর্তে উড়ে আসার ভঙ্গিমায়, অথচ স্থির। গাছের পাতা আর নড়ে না, ফুলগুলো বন্ধ হয়ে যায়। নদীর স্রোত যেন থেমে যায় কোনো এক অদৃশ্য বাঁধায়। যে পশুরা, যারা এতক্ষণ জঙ্গলে খেলছিল, হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। কেউ চোখের পাতাও ফেলে না, নিঃশ্বাসও যেন নিয়ম মাফিক পড়ে। এই সময়টাকে বলে মায়ার ঘণ্টা, রানী মেঘমল্লারীর নিয়ন্ত্রণের সময়। গোটা রাজ্যে তখন চলে এক মায়াবী নিস্তব্ধতা। যে প্রজা সূর্য ডোবার আগেই ঘরে না ফেরে, তাদের শরীরেও লেগে যায় মায়ার ছোঁয়া। তারা দাঁড়িয়ে থাকে অস্থির দৃষ্টিতে, না জানে না কি চায়, জানে না কোথায় ছিল তারা। তবু এই রাজ্যে কেউ বিদ্রোহ করে না, কারণ সবাই জানে এই জাদুই তাদের রক্ষা করে। এই নিয়মেই তারা বাঁচে। স্বর্ণপুরী যেন এক রূপকথার রাজ্য, যেখানে আলো মানে জীবন, আর অন্ধকার মানে রানীর মায়াজাল। এখানে রাত্রি মানে শুধুই ঘুম নয়, এ এক মায়াবী নিস্তব্ধতা, এক অপার্থিব অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি নিজেই হয়ে যায় তান্ত্রিক, তন্ত্রমন্ত্রের উপাসক। রাজপ্রাসাদের অন্তর্গত বাগান ঘেরা নির্জন অঙ্গন। সন্ধ্যা নামছে, পাখিরা থেমে গেছে, ঠিক যেভাবে ডানা মেলে উঠছিল সেইভাবেই। ঠিক যখন সূর্য ডুবে গেছে সেই মুহূর্তে
এটাই এ রাজ্যের সবচেয়ে বড় মায়ার খেলা। স্বর্ণপুরী যেন জল জ্যান্ত এক জাদু রাজ্য। এ রাজ্যের প্রতিটি মানুষ রানীর অঙ্গুলি হেলনেই চলেন, কথা বলেন, হেঁটে বেড়ান, জীবন কাটান, আবার মৃত্যুও বরণ করেন। সূর্যপ্রতাপ ছাদের ধারে দাঁড়িয়ে অদ্ভুত এক চিন্তায় মগ্ন। রানীমা ধীরে ধীরে এগিয়ে আসে। প্রতাপ, এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার চোখে গভীর অস্থিরতা দেখছি। আমি তোমার মনের ভিতরটা পড়তে পারছি। আমি জানি তুমি কি নিয়ে উৎকণ্ঠায় রয়েছ। রানীমা, আমি ঠিক জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমায় ডাকছে। কোথা থেকে যেন একটা কণ্ঠস্বর বলছে আমায় যেতেই হবে মায়ানগরে। মায়ানগর? কি আশ্চর্য! আমি তো আজই ভাবছিলাম তোমাকে সেখানে পাঠাবো। আপনি? কিন্তু কেন? কারণ তুমি একমাত্র যোদ্ধা যে সেই বিপদ সংকুল পথে সাহস করে পা রাখতে পারে। মায়ানগরের গভীরে রক্ত কমলের এক রহস্য লুকিয়ে আছে। যে তার বীজ পাবে সে শুধু নিজেকে নয়, সমগ্র রাজ্যকে রক্ষা করতে পারবে। কারণ সে হবে দীর্ঘায়ু, তার শক্তি হবে পর্বত প্রমাণ, তার মৃত্যুবরণটাও হবে শুধুমাত্র তার স্বইচ্ছায়। আমি স্বপ্নে দেখেছি সেই ফুল, রক্তের মতো লাল। কেউ বলছে ওটাই আমার ভবিষ্যৎ। কেউ বলছে নাকি তোমার ভিতরের কেউ যেন বলে উঠছে? তোমার অন্তর তোমায় পথ দেখাচ্ছে। তুমি তো জানো না সেই বীজে কি শক্তি লুকানো। দীর্ঘায়ু, অসীম বল, এমন কিছু যা রাজা হওয়ার যোগ্যতা এনে দিতে পারে। রাজা? আমি তো সিংহাসনের দাবিদার নই। কিন্তু রাজ্যের তো দরকার এমন একজন উত্তরাধিকারী যে সাহসী, ধীমান। আর তুমি তো আমারই সন্তান সম। তুমি চাও না স্বর্ণপুরীর ভবিষ্যৎ নিরাপদ হোক? তুমি চাও না দীর্ঘদিন তুমি এই স্বর্ণপুরীর রাজত্ব নিজের আয়ত্তে রাখো? আমি চাই, কিন্তু এই ডাকটা, এই অদ্ভুত আকর্ষণটা, এটা কি স্বাভাবিক? কখনো কখনো ঈশ্বর আমাদের মনেই কথা বলেন, আর কখনো সেই কণ্ঠস্বর হয় নিয়তি। তুমি দেরি করো না প্রতাপ, এখনই রওনা হও। মায়ানগর তোমার জন্য অপেক্ষা করছে। মায়ানগর পাহাড়ে ঘেরা এক অনিন্দ সুন্দর রাজ্য। সবুজে মোড়া উপত্যকা, কুয়াশায় ঢাকা চূড়া, আর নীল আকাশে ভেসে থাকা সাদা মেঘরাজ্য এই নগরের দৈব সৌন্দর্যকে করে তুলেছে অতুলনীয়। ভোরের পাখিদের কলতান আর সন্ধ্যায় ধূপ ধুনোর গন্ধে ভেসে যাওয়া বাতাস যেন নিজেই বলে দেয় এ রাজ্য সাধারণ নয়, এ এক জাদু মাখা ভূমি। এখানকার নদী, বনের পাতা, এমনকি বাতাসেও আছে এক রহস্যময় আবেশ।
এই রাজ্যের ভোর যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর আর স্বপ্নময় একটা দৃশ্যপট। পাখিরা ছুটে যায় গাছ থেকে গাছে, ভেসে আসে জলের ছলাৎ ছলাৎ শব্দ, বাঁশির আওয়াজ, পাতার মর্মর ধ্বনি। এই রাজ্যের সন্ধ্যা নামে মায়ার জাদু নিয়ে। সে সন্ধ্যা প্রতিটি ক্লান্ত মানুষের ক্লান্তি নিবারণ করে নিমেষে। এ রাজ্যে কেউ দুশ্চিন্তায় বিনিদ্র রাত কাটায়নি কখনো। তবে এই মায়ানগরের সবচেয়ে বিস্ময়কর সম্পদ রক্তকমল বীজ, একমাত্র ও অতুল্য। রক্তকমল এক রক্তবর্ণের বিরল পদ্ম ফুল, যার বৃন্ত থেকে নির্গত রস পান করলে মানুষ অমরত্ব লাভ করে। তবে সেই অমরত্বে একমাত্র ব্যতিক্রম স্বেচ্ছামৃত্যু। এই ফুলের বীজ কোনো সাধারণ সম্পদ নয়, এটা নিজেই বেছে নেয় তার যোগ্য অধিকারীকে। রাজ পরিবারের কোনো অবিবাহিত সদস্য, একমাত্র সেই হতে পারে এই রক্তকমল বীজের যোগ্য উত্তরসূরি। বর্তমানে রক্তকমল বীজের অধিকারিণী হলেন রাজকুমারী রুদ্রাণী। রাজকুমারী রুদ্রাণী মায়ানগরের গৌরব ও অহংকার। তার সৌন্দর্য যেন পাহাড়ি জ্যোৎস্নার মতো নির্মল, শান্ত এবং মোহময়। কোঁকড়ানো কালো চুল, যেটা বাতাসে দুলে যেন গল্প বলে চলে। গৌরবর্ণ দীপ্তময় মুখ, যার চোখে আছে গভীর করুণা আর এক অদ্ভুত দৃঢ়তা। তার ঠোঁটে সব সময় লেগে থাকে এক মৃদু হাসি, যা রাজ্যের প্রজাদের হৃদয়ে এনে দেয় স্বস্তি ও আশ্বাস। রুদ্রাণী শুধু রূপে নয়, গুণেও অনন্যা। তিনি প্রজাদের সুখ দুঃখ বোঝেন, দরবারে সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন, আর প্রতিটি সিদ্ধান্তে ন্যায় বিচারের ছাপ রাখেন। রাজ দরবার থেকে মন্দির, সাধারণ প্রজার ঘর থেকে মহলের বারান্দা, সবখানেই রাজকুমারীর নাম উচ্চারিত হয় ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে। রক্তকমল বীজ তাকে বেছে নিয়েছে কারণ তার হৃদয়ে নেই কোনো লোভ, নেই অহংকার। যা আছে তা শুধু কর্তব্যবোধ, মমতা আর আত্মত্যাগের প্রস্তুতি। রাজকুমারী রুদ্রাণী বড়ই কোমল হৃদয়ের। পশু পাখি, এমনকি গাছপালার সামান্য ক্ষতিতেও তার প্রাণ কেঁদে ওঠে। ওমা, এই যে দেখি আহত এক পাখি, এই অবস্থা হলো কি করে? আহারে, ডানার কতটা কেটে গেছে। চল পাখি, তুই আমার সঙ্গে চল। না না, চিন্তা করিস না, তোকে আমি সোনার খাঁচায় বন্দি করে রাখবো না। চল না, জড়িবুটি দিয়ে দেব তোর পাখায়। দেখবি, ঠিক হয়ে গেলেই তুই আবার উড়ে যেতে পারবি তোর ঘরে। স্বর্ণপুরী, সোনালী ধুলোর দেশ। সূর্যের আলোয় ঝলমল করা প্রাসাদ আর অতীত গৌরবে ভরপুর এক রাজ্য। সেই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হলেন রাজকুমার সূর্যপ্রতাপ। তার নামেই যেন প্রতিফলিত হয় তার স্বভাব, শৌর্য অর্থাৎ সাহসিকতা,
আর প্রতাপ অর্থাৎ গাম্ভীর্য ও মহিমা। শৌর্য প্রতাপ এক সুদর্শন সুপুরুষ রাজপুত্র। দীর্ঘদেহী গেরুয়া রঙের রাজবস্ত্রে মোড়ানো তার শরীর যেন সূর্যোদয়ের মতোই দীপ্তিমান। তার কপালে একটি গাঢ় রক্তবর্ণের তিলক, চোখ দুটি গম্ভীর, যেন কেউ চাইলেও সেখানকার আবেগ সহজে পড়তে পারে না। প্রশস্ত কাঁধ, দৃঢ় চিবুক আর সুনিপুণ ভঙ্গিমায় কথা বলা রাজকুমারকে করে তোলে এক অভিজাত বর্ণময় চরিত্র। তরবারি চালনায় পারদর্শী, ঘোর সওয়ারিতে অদ্বিতীয়, আর কাব্যচর্চাতেও আগ্রহী। শৌর্য প্রতাপ রাজকুমার হিসেবে যেমন যোগ্য, মানুষ হিসেবেও তেমনই প্রিয়। কিন্তু এই দীপ্তির পিছনে রয়েছে এক গোপন ছায়া, তার জীবনের এক গভীর বিষাদ। তার পিতা রাজা হেমবর্ণ এখন জাদুর কবলে। রাজকুমারের সৎমা রানী মেঘমল্লারী এক রহস্যময়ী তন্ত্র সাধিকা। সে তার মায়াবী জাদু বলে পুরো রাজসভা নিয়ন্ত্রণ করে চলেছে। স্বর্ণপুরীর অধিকাংশই তার জাদু ও ভয়ের বশবর্তী। শৌর্য প্রতাপ জানেন তার সৎ মার চোখে আছে চতুরতা এবং হৃদয়ে আছে লোভ আর প্রতিহিংসা। এমনকি জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও রাজকুমার জানেন তিনি এই রাজ্যের সিংহাসনের দাবিদার নন, কারণ রানী মেঘমল্লারীর বিকলাঙ্গ পুত্রই সেই রাজ্যের ভাবী রাজা। এমন শর্তই তিনি রেখেছিলেন রাজা হেমবর্ণের সঙ্গে বিবাহের প্রাক্কালে। কিন্তু দুর্ভাগ্যবশত বিকলাঙ্গ হয়ে জন্মানোয় রানী মেঘমল্লারীর সমস্ত পরিকল্পনা প্রায় ধুলোয় মিশে যেতে বসেছে। তবুও রাজকুমার প্রতাপ হার মানেননি। নিঃশব্দে কিন্তু সাহসে ভরপুর হয়ে তিনি খুঁজে চলেছেন সত্যের পথ, মুক্তির উপায়। তার হৃদয়ে এক চেপে রাখা আগুন, রাজ্যকে রক্ষা করার, পিতাকে উদ্ধার করার এবং জাদু আবদ্ধ স্বর্ণপুরীকে আবার আলোর পথে নিয়ে যাওয়ার। রাজকুমার শৌর্য প্রতাপ এক রাজকীয় ট্র্যাজেডির নায়ক। সে এখনো নিজের ভাগ্যের নিয়ন্ত্রক হতে চায়, নিজের অস্তিত্বকে প্রমাণ করতে চায়। এক গোধূলি লগ্নে স্বর্ণপুরীর রাজপ্রাসাদের এক গোপন কক্ষে গভীর চিন্তায় মগ্ন হলেন রাজকুমার শৌর্য প্রতাপ। মোমবাতির কাঁপা আলোয় আলোকিত মায়া আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে রাজপুত্র। তার মুখ শান্ত, চোখে দ্বিধা। হঠাৎ আয়নার মধ্যে তার নিজের প্রতিচ্ছবি বদলে যায়। সেই প্রতিচ্ছবিতে দেখা যায় বিকৃত এক মুখ, ভয়ঙ্কর চোখ, কুটিল হাসি। সম্মোহিত হয়ে যায় রাজকুমার। তার চিনে নিতে ভুল হয় না যে এই প্রতিবিম্ব তার নিজেরই। তার অন্তরে বাস করে এক জাদুকর পিশাচ, যাকে দেখতে হুবহু রাজকুমারের মতো। তফাৎ শুধু একটাই, তার মুখ ভর্তি দাড়ি গোঁফ, মাথায় বাঁধা পাগড়ি। মায়া আয়নার সামনে রাজকুমার দাঁড়ালেই প্রতিবার এই প্রতিবিম্ব স্পষ্ট হয়ে ওঠে। কে কে তুমি? কেন বারবার আমার চিন্তায় ঢুকে পড়ো? কেন আমায় তাড়িয়ে বেড়াচ্ছ?
আমি তোরই অন্তরাত্মা সূর্য। তুই আমায় ডেকেছিলি, মনে নেই? যেদিন ক্ষমতার জন্য চোখ দুটো বন্ধ করেছিলি, সেদিন থেকেই আমি তোর ভেতরে। তোর হেঁটে চলে বেড়ানো, শয়নে স্বপনে জাগরণে, তোর সমস্ত জীবনযাত্রায় শুধুমাত্র আমি আছি। আমি এই দেহ শুধুমাত্র তোর, কিন্তু তোর অন্তরের অন্তঃস্থলে একমাত্র আমি আছি। আমি কিছু চাইনি, শুধু রাজ্যের মঙ্গল চেয়েছি। মঙ্গল? মঙ্গল? রক্ত কমলের বীজ ছাড়া তোর রাজ্য ধ্বংস হবে। ওই রক্ত বীজের ভ্রূণ থেকে প্রস্ফুটিত রক্ত কমলের বৃন্তের রস যেদিন পান করবি, সেদিন তোর এই দুর্বল শরীর হয়ে উঠবে শক্তিশালী, আর সেদিন তোর দীর্ঘায়ু লাভ হবে। আর তাই তোকে রাজকুমারী রুদ্রাণীকে প্রেমের জালে ফাঁসাতে হবে। ফাঁদে ফেল ওকে। এখন যখন আমি পথ দেখাচ্ছি, তখন তোর মন কাঁপছে। কিন্তু রুদ্রাণী, সে তো কিছুই জানে না। সে তো নিরীহ রাজকুমারী। এমনকি মায়ানগর খুব শান্ত রাজ্য। সেখানকার রাজা কারোর উপর প্রতিশোধ স্পৃহায় কখনো যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেননি। শুনেছি সে রাজ্যের রাজা তার প্রজাদের বুক দিয়ে আগলে রাখেন। রাজকুমারীর মন ফুলের মতোই নিষ্পাপ। ওর উপর বিশ্বাস ভেঙে আমি কিভাবে? ও তোর পথের কাঁটা। ওর হৃদয়টা ভাঙ, ভাঙ ওর হৃদয়টা, তবেই তো দরজা খুলবে। প্রেমের অভিনয় কর, প্রেমই তো সেরা ছলনা। আমি মানুষ, আমার ভেতরে দয়া আছে। প্রতারণা করতে গেলে নিজের ছায়াকেও ঘৃণা করব আমি। আর তারপর তো এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেও আর দেখতে পারবো না চোখ মেলে। হাসাচ্ছিস আমায়? এই আয়নার সামনে যতবার দেখবি, ততবার আমাকেই দেখতে পাবি। আর ততবার তুই একটাই কথা শুনতে পাবি, মায়ানগর থেকে রক্ত কমলের বীজ তোকে নিয়ে আসতেই হবে। তবেই তোর শক্তিবর্ধন সম্ভব। এত মানবিক মুখ নিয়ে রাজা হওয়া যায় না রে, রাজা হওয়া যায় না। তুমি কি বলছো? মানবিকতা কখনো রাজাদের দুর্বলতা হতে পারে না। রাজাদের মানবিক হতে হয়, তবেই সে রাজ্যে শান্তি বিরাজ করে। এমনিতেই স্বর্ণপুরী মায়ার কবলে। এখানে গাছের পাতা থেকে শুরু করে পশু পাখি সমস্ত কিছু সূর্য ডোবার পর স্তব্ধ হয়ে যায়। নড়ে না, চড়ে না, সবকিছুই কোনো এক অজানা শক্তির বশে ঘটে যেন। মানবিকতা রাজাদের দুর্বলতা, ভালোবাসা একটা মোহ, আর মোহেই রাজ্য পুড়ে যায়। ওকে ভালোবাসার ফাঁদে ফেল, তারপর বীজ নিয়ে চলে আয়। আর আমি যদি না করি? তাহলে দেখবি স্বর্ণপুরী কেমন গলে যায়। রক্ত কমলের শক্তি ছাড়া এ রাজ্য টিকবে না। যুদ্ধ আসছে, যুদ্ধ, অন্ধকার আসছে। ওর সঙ্গে না খেললে তুই শেষ হবি।
আর তুই যদি তোর লক্ষ্যে না পৌঁছাতে পারিস, তাহলে তোর মৃত্যু অবশ্যম্ভাবী। তোর দেহ তখন শুধুমাত্র আমার কবজায় থাকবে। কিন্তু আমি যদি সত্যিই ওকে ভালোবেসে ফেলি? ভালোবাসা? রাজারা প্রেম করে না রে, রাজারা প্রেম করে না, রাজারা ব্যবহার করে। মনে রাখ, তুই রাজপুত্র, প্রেমিক না। হয়তো, কিন্তু আমি বেছে নেব নিজের পথ। তোর পছন্দের মূল্য আছে রাজপুত্র, ভালো করে ভাবিস, কারণ এবার সিদ্ধান্ত একটাই, প্রেম না ক্ষমতা। রজতবর্ণ চাঁদের আলো পড়েছে রাজকন্যা রুদ্রাণীর ঘরের জানালায়। সে ঘুমিয়ে, অথচ ঘুমন্ত অবস্থায় রাজকুমারীর প্রশান্ত মুখে এক কোমল হাসি। তার কোঁকড়ানো চুল ছড়িয়ে আছে মখমলি বালিশে। রক্তকমলের ছোট বীজটি তার মাথার পাশে রক্ষিত এক রৌপ্য খচিত পাত্রে। সূর্যপ্রতাপ ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখ জ্বলছে এক অদ্ভুত লালচে আলোয়। রুদ্রাণীর চোখ খুলে যায় ধীরে ধীরে, কিন্তু তাতে বিস্ময় বা আতঙ্ক কোনোটাই নেই। আছে এক অপার্থিব প্রশান্তি, যেন সে স্বপ্ন দেখছে। রাজকুমার সূর্যপ্রতাপের চোখের দৃষ্টি আপাতত তার অন্তরের পিশাচের নিয়ন্ত্রণে। সে দৃষ্টি সম্মোহিত করে তুলছে রাজকুমারীকে। রাজকুমারীর হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুভূত হচ্ছে প্রেমের অমোঘ আকর্ষণ। তুমি তুমি কে? তুমি কি স্বপ্ন? আমি সেই যে জন্ম জন্মান্তরের অপেক্ষায় ছিল তোমার। আমি সূর্য। আমার হৃদয় শুধু তোমার জন্যই বেঁচে আছে। সূর্য, এতদিন কোথায় ছিলে? আমার হৃদয়ে কেন এমন আগুন জ্বলছে আজ? কারণ আমরা শুধু এই জীবনে নয়, হাজার জন্ম ধরে বাঁধা। তুমি আমার রক্তকমল, আর আমি সেই পাপী যাকে তুমি মুক্তি দেবে। মায়াবী চাঁদের আলো পড়েছে রাজকুমারী রুদ্রাণীর অলোক ঝরা কেশে। মায়াবী চাঁদটা আজ যেন আরো বেশি জ্বলজ্বল করছে। তার কক্ষে দাঁড়িয়ে সূর্যপ্রতাপ, যার চোখের গভীরে মায়া, অথচ ভিতরে চলছে এক অশান্ত যুদ্ধ। তার অন্তরে বাস করা পিশাচ নীরবে নির্দেশ দিচ্ছে প্রতারণার পথে হাঁটার জন্য। কিছুক্ষণ আগে প্রেমের আবেশে রাজকুমার রুদ্রাণীর হৃদয় জয় করেছে। এখন সময় এসেছে তার মূল উদ্দেশ্য সাধনের। সূর্য, তোমার চোখে আমি আগুন দেখি, আবার শান্তির ছায়াও। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? আর যদি ভালোই বাসো, তাহলে এই রাজপ্রাসাদের অন্দরমহল পর্যন্ত পৌঁছতে তোমাকে জাদুর আশ্রয় নিতে হলো কেন? সগর্বে বিবাহ বার্তা নিয়েই তো রাজপ্রাসাদের অন্তর্মহলে আসতে পারতে তুমি। রুদ্রাণী, ভালোবাসা শব্দটাও যেন তোমার নামের মতো। আমি যদি বলি এই পৃথিবীর সমস্ত আলো ছায়া হারিয়ে গেলেও আমি তোমাকে খুঁজে নেব, পাতালের গভীর
কিংবা সমুদ্রের অতল থেকে আমি রুদ্রাণীকে ঠিক খুঁজে বের করে আনতে পারি। সেখানে এই রাজপ্রাসাদের মধ্যে সবার অলক্ষ্যে প্রবেশ করে যাওয়া তো একটা সামান্য ঘটনা। তুমি যেন স্বপ্নের মতো, অথচ এত সত্য। মনে হয় কত যুগ ধরে তোমায় খুঁজছিলাম। একটাই অনুরোধ, আর কখনো চলে যেও না। সূর্য প্রতাপের চোখ নিমেষে আঁধার হয়ে যায়। আস্তে আস্তে রাজকুমার যেন রাজকুমারীর চোখের দৃষ্টিতে সম্মোহিত হয়ে পড়ছে। রাজকুমারের মনে হতে থাকে এই রাজকুমারীর জন্য সেই হয়তো বহু যুগ অপেক্ষা করছিল। একমাত্র শান্তির শেষ ঠিকানা এই রাজকুমারী। ঠিক সেই মুহূর্তে তার ভিতর থেকে কথা বলে ওঠে সেই পিশাচ। এখনই ও দুর্বল হয়েছে প্রেমে, ওর হৃদয় ভাঙ, কথা বল রক্ত কমলের প্রসঙ্গে। বল যে তোর রাজ্যে ওর বীজ দরকার। ও তোকে ফিরিয়ে দেবে না ফিরিয়ে। প্রেম মানুষকে অন্ধ করে তোলে। এখনই চেয়ে নে তোর প্রয়োজনীয় রক্ত কমলের বীজ। এটাই সঠিক সময়। রুদ্রাণী, তোমার কাছে একটা অনুরোধ আছে, খুব দরকারি। যদি তুমি আমায় সত্যি ভালোবাসো, তাহলে তুমি সেই অনুরোধ রাখবে। আমার কাছে বলো সূর্য, তুমি চাইলে আমি জীবন দিতেও রাজি। তোমার রাজ্যের গোপন ফুল রক্তকমল, তার যে একটিমাত্র বীজ আছে, সেই বীজটাই চাই আমি। আমার রাজ্য মরুভূমির দিকে এগোচ্ছে। সেই বীজই একমাত্র উপায় সেই মরুভূমিতে আবার প্রাণ ফেরানোর। আমার রাজ্য মায়ার কবলে পড়েছে, তা একমাত্র তুমিই রক্ষা করতে পারো, কারণ তুমি সেই রাজ্যের ভাবী মহারানী। রক্তকমল আমাদের পূর্বপুরুষদের রক্ষা তর্পণ। বহিরাগত কাউকে তা দেওয়া নিষেধ। কিন্তু তুমি তো এখন বহিরাগত নও। তুমি এখন রাজ্যের একটা অংশ হতে চলেছ। সে ধীরে ধীরে এগিয়ে যায়। একটি রূপোর পাত্র এনে সূর্যের হাতে দেয়। তার ভিতরে একটি মাত্র বীজ। ঠিক তখনই সূর্যের মুখ বদলে যেতে শুরু করে। তার চোখে লাল আলো জ্বলে ওঠে। গলা গাঢ় আর গম্ভীর। পিশাচ তার শরীরে প্রকাশ পাচ্ছে। তুমি, তোমার মুখ, কি কি হচ্ছে তোমার চেহারা? রুদ্রাণী, আমি ক্ষমা চাই। তুমি যাকে ভালোবেসেছো সে আমি ছিলাম না সম্পূর্ণভাবে। আমার ভিতরে ছিল আরেকটি অস্তিত্ব, এক পিশাচ। সে আমার অন্তরাত্মা। সে এক অভিশাপ। ভালোবাসা ছিল কেবল একটি মোহ। তুই ভুল করিসনি সূর্য। তুই এখন আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করলি। তুমি প্রতারণা করেছো। তুমি শুধু বীজের জন্য আমার হৃদয় নিয়ে খেলেছো। না, প্রতারণা দিয়ে শুরু করলেও শেষমেশ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই মুহূর্তে আমি মানুষ আর পিশাচের মাঝখানে। চুপ! এখন এই বাক্যালাপ বন্ধ কর। বেশি দয়া করবি না। আবার তোকে মনে করাচ্ছি,
তুই রাজকুমার, প্রেমিক নয়। তোকে তোর রাজ্য সামলাতে এই ছলনার আশ্রয় নিতে হয়েছে মাত্র। ভুলে যাস না, তোর সামনে মহাযুদ্ধ অপেক্ষা করছে। প্রেম সেখানে নিমিত্ত মাত্র। তোমার চোখের আলো বদলে গেছে সূর্য। তুমি এখন অন্য কেউ। সূর্য হাত তোলে। আয়নার মতো এক বড় চাঁদের কাঁচ তার সামনে দেখা যায়। পিশাচের মায়া আয়না। তাতে মন্ত্র পাঠ করে রুদ্রাণীকে ধীরে ধীরে সেই আয়নার মধ্যে বন্দি করে ফেলে। রুদ্রাণী চিৎকার করে ওঠে আর বলে, তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে, চিরকাল পাশে থাকবে, তোমার স্বর্ণপুরী রাজ্যের মহারানী করে নিয়ে যাবে আমাকে। সব মিথ্যে প্রতিশ্রুতি তোমার। আমি বলেছিলাম এবং হৃদয়ে তা সত্য ছিল, কিন্তু এখন আমার হৃদয় শূন্য। ক্ষমা করো রুদ্রাণী। কাজ শেষ। বীজ আমাদের হাতে আর রাজ্য আমাদের করায়ত্ত। প্রেম সেটা শুধু এক অস্ত্র সূর্য, সেটা শুধু এক অস্ত্র। অস্ত্র দিয়ে যুদ্ধ হয়, কিন্তু শান্তি আসে প্রেমে। আমি সব হারালাম আজ, সব। মায়া আয়নার ভিতরে বন্দি রাজকুমারীর চোখে জল, আর বাইরে দাঁড়িয়ে থাকা সূর্য প্রতাপের হাতে রক্ত কমলের বীজ। চাঁদের আলো ফিকে হয়ে আসে, আর আকাশে শোনায় বিষণ্ণ বাতাসের শোঁ শোঁ শব্দ। হঠাৎ করেই একটা বড় ধোঁয়ার সৃষ্টি হয়, আর সেই ধোঁয়াতে মিলিয়ে যায় সূর্য প্রতাপ। মায়া আয়নায় বন্দী হয়ে পড়ে থাকে রাজকুমারী রুদ্রাণী, আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তুমি জিতে গেলে সূর্য, তুমি জিতে গেলে, আর আমি হেরে গেলাম। আমি জিতিনি, আমি কেবল বেঁচে আছি আমার এই দেহে। কিন্তু আমার অন্তরাত্মা আজ আমার অধীনে নেই। তবে আমি এই অঙ্গীকার করে যাচ্ছি, আমি তোমাকে মুক্ত করবই। যেই মুহূর্তে সে স্বর্ণপুরীর সোনালী প্রাসাদের সীমানা ছুঁয়ে দেয়, আকাশ কালো হয়ে ওঠে। তার হাতে রাখা রক্তকমল বীজ হঠাৎ যেন দপ করে জ্বলে ওঠে রক্তাভ আলোয়। আর ঠিক সেই মুহূর্তে সূর্য প্রতাপের শরীর থেকে রক্ত সরে যেতে থাকে। ত্বক কেমন শুষ্ক হয়ে পড়ে, মুখ থমকে যায় এক বিস্ময়ে। সে চিৎকার করে উঠতে চায়, কিন্তু ঠোঁট শক্ত হয়ে যায়, চোয়াল যেন আর নড়ে না। সে দৌড়তে চায়, কিন্তু পা যেন ভূমিতে শিকড় গেঁথে ফেলে। তার চোখে আতঙ্ক, তবুও চোখের পাতা নড়ে না। তার দেহে এক নিমেষে ছড়িয়ে পড়ে ধূসর ছাপ। তার পরনে থাকা রাজবস্ত্র জমে যায় শীতল প্রস্তরে। রাজপুত্র সূর্য প্রতাপের চেতনা অবলুপ্তি ঘটে, মুহূর্তে রূপান্তরিত হয়ে যায় এক প্রস্তর মূর্তিতে। শর্ত অনুযায়ী রাজকুমার রক্তকমল ফোটাতে ব্যর্থ হলে তার শরীর কবজা করে সেই পিশাচ, আর
সমগ্র স্বর্ণপুরীকে করে তোলে অচল। নিমেষে সোনার স্বর্ণপুরী ঢেকে যায় বরফের চাদরে। রাজা, রাজপরিবার, প্রজারা অচিরেই স্তব্ধ হয়ে যায়। রাজকুমারের প্রস্তর মূর্তি বন্দী করা হয় গোপন তন্ত্র কুঠুরিতে। সেখানে একমাত্র সচল থাকে রানী মেঘমল্লারী। সেই কুঠুরির কেন্দ্রে রাখা হয় সূর্য প্রতাপের প্রস্তর মূর্তি। দু চোখে স্থির সেই শেষ আতঙ্কের ছাপ। মেঘমল্লারী প্রতিদিন সেই মূর্তির সামনে বসে নতুন নতুন তন্ত্র সাধনা করতে থাকে, কারণ সে জানে এই পাথর কেবল এক মৃত মূর্তি নয়, এতে বন্দী আছে এক অমর আত্মা। আর সেই আত্মার চাবিকাঠি হল রক্তকমল, রক্তকমল বীজ, যা এখন আর কোনো মানুষের হাতে নেই। অন্যদিকে মায়ানগরে রাজকুমারী রুদ্রাণীর আয়নায় বন্দী হয়ে যাওয়ার ঘটনা ছড়িয়ে পড়ে রাজ্যের প্রতিটি কোণায় কোণায়। প্রজারা অচিরেই ভাবতে শুরু করেন রাজপ্রাসাদ থেকে শুরু করে তাদের গোটা রাজ্য হয়ে উঠেছে অভিশপ্ত। তারা এও বিশ্বাস করতে শুরু করেন রাজার পূর্বজন্মের কোনো পাপের কারণেই রাজ্যের এই পরিণতি। যে প্রজাদের নিজের হৃদয়ের থেকেও বেশি ভালোবাসতেন রাজা, সেই প্রজাদের মঙ্গলার্থে রাজা নিজেই রাজ্য ত্যাগী হওয়ার সিদ্ধান্ত নেন। শেষবারের মতো দেখা করতে আসেন জাদু আয়নায় বন্দী রাজকন্যার সঙ্গে। রাজপ্রাসাদের এক ধূলিধূসর পুরাতন কক্ষ, সেখানে টাঙানো এক বিশাল মায়া আয়না। কক্ষে প্রবেশ করেন রাজা, একা, ক্লান্ত পায়ে, চোখে বিষণ্ণতা। বাইরে ঝড় উঠেছে, সঙ্গে ঝড় উঠেছে তার মনেও। গোটা মায়ানগরকে সে ভালোবাসত তার হৃদয়ের থেকেও বেশি। সেই মায়ানগরের প্রজারা আজ তারই প্রতি বিরূপ আচরণ করছে। প্রত্যেকের বদ্ধ ধারণা রাজার পূর্বজন্মের পাপের কারণে রাজ পরিবারে এই অভিশাপ নেমে এসেছে। তাই মায়ানগরের চারিদিকে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। মানুষজন নিজের শেষ সম্বলটুকু নিয়ে পাড়ি দিচ্ছেন অন্য রাজ্যে। এই দুঃখ রাজার নিজের চোখে দেখতে পারছেন না। অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য ছেড়ে চলে যাবেন বহু দূরে, যেখানে তার ছায়াও পড়বে না। এই রাজ্যের আশেপাশে আর কোথাও তিনি থাকবেন না। শেষবারের মতো তার কথা হয় রাজকন্যা রুদ্রাণীর সঙ্গে। আজ এত বছর পরে এই রাজ্য, এই রাজপ্রাসাদ ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে রে মা। শেষবারের মতো আমি এসেছি রুদ্রাণী, আমি এসেছি। তোমার এই চেহারা, রাজকীয় সেই বেশ কোথায় গেল? কিন্তু হৃদয় তো আগের মতোই অস্থির। তোমার চেয়ে প্রজাদের ভালো আর কেউ ভাবতে পারবে না বাবা। তুমি কোথায় চলে যাচ্ছ? আমাকে এরকম অবস্থায় ফেলে, এই বন্দি দশায় ফেলে দিয়ে তুমি চলে যাচ্ছ? আমার এই বন্দি জীবন থেকে তুমি আমাকে মুক্তি দেবে না বাবা? ঠিক আছে, যাও, তবে চলেই যাও, এখান থেকে চলে যাও। কারোকে ভাবতে হবে না আমার কথা, চলে যাও। তুমি কি এখনো রাগ করে আছো আমার ওপর? রাগ না বাবা, রাগ নয়, এক রাস বিস্ময়।
যে মানুষ আমার কাছে আজীবনের নিরাপদ আশ্রয় দেবার অঙ্গীকার করেছিল, সেই আমাকে বন্দি অবস্থায় ত্যাগ করল। মায়া আয়নায় বন্দি থাকাকালীন সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি জানি, আমি জানি, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কিন্তু এখন আমার আর কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নেই। আমাকে এখন সবাই কলুষিত মনে করে, অভিশপ্ত মনে করে। কিন্তু রাজা মশাই, তুমি তো জানো এই দায় তোমার নয়। আজ শুধুমাত্র আমার একটা ছোট্ট ভুলে নতি স্বীকার করেছি স্বর্ণপুরীর রাজকুমারের সামনে, আর তাই আমার এই বন্দি দশা। তার দায় তোমার হতে পারে না। আমি ভেবেছি, প্রতিদিন প্রতিটি রাতে আমি ভেবেছি। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে তোমার চোখে তাকানোর সাহস হয়নি আমার, কিন্তু আজ আজ তুমি রাজ্য ছাড়তে চাও? হ্যাঁ, পুরো রাজ্য আমাকে অভিশপ্ত বলে। কেউ আমার দিকে সোজা চোখে তাকায় না। তারা ভাবে এই রাজবাড়ি কারো পাপের ফল। হয়তো তারা ভুল নয়। তাই আমি চাই না আমার ছায়া এই রাজ্যকে আর ছুঁয়ে থাকুক। আমি জানি তুমি বদলে গেছো মহারাজ, কিন্তু তুমি যা করছো তার দায় কিন্তু এড়াতে পারবে না। এই রাজ্যও তোমার সন্তান, আর আর আমিও। তুমি আমার ব্যথা বুঝতে পারবে না রাজকুমারী। আমার অনুশোচনা আর আমার ভালোবাসা, আমার স্নেহ, সবটা তোমায় ছুঁয়ে থাকুক। তাহলে যাওয়ার আগে প্রতিশ্রুতি দাও, একদিন এই আয়না ভাঙবে, আমি মুক্ত হব। আর যদি না পারো, আমায় তাহলে ভুলে যেও না। প্রতিজ্ঞা করছি যত দিন বেঁচে আছি আমি তোমার মুক্তির পথ খুঁজব। যদি আমার প্রায়শ্চিত্তে কোনো শক্তি থাকে, সে তোমার জন্যই উৎসর্গ করব। তুমি একদিন ফিরে আসবে মহারাজ, রাজা নয়, আমার উদ্ধারকারী হয়ে। বিদায় রুদ্রাণী। আজ নয়তো কাল আমি তোমার কাছে ফিরব, এক পবিত্র আত্মা হয়ে। শেষবারের জন্য তার প্রাণের থেকেও প্রিয় বোনকে মায়ানগরের রাজপুত্র রুদ্রজিৎ একবারের জন্য চোখের দেখা দেখতে আসে দর্পণের ওপার থেকে। রুদ্রাণী, তুই কি সত্যিই এখানে বন্দী? দাদা, তুই এসেছিস? এতদিনে কেউ আমার কান্না শুনল। আমি এখানে এই ঠান্ডা আয়নার মধ্যে নিঃসঙ্গ, নিঃস্ব। কে করলো এটা? কে এতটা নিষ্ঠুর? যাকে ভালোবেসেছিলাম, সেই স্বর্ণপুরীর রাজকুমার শৌর্য প্রতাপ। তার চোখে মায়া ছিল, তার ঠোঁটে ছিল প্রেমের ভাষা। আমি বিশ্বাস করেছিলাম, একটুও সন্দেহ করিনি। তুই বললে আমি এখনই তাকে শেষ করে দিই। আমার তরবারি রক্ত চায় আজ। টুকরো টুকরো করে দেব তাকে। না দাদা, সে শুধু একা ছিল না, তার ভিতরে ছিল আর একটা ভয়ঙ্কর কিছু, একটা পিশাচ, এক অভিশাপ। আমি দেখেছি তার চোখ। তুই কেমন আছিস এখানে? কিছু চাই তোর? বল, আমি করব সব। আমি চাই মুক্তি। আমি শুধু আবার একবার মাকে জড়িয়ে ধরতে চাই, তোর কাঁধে মাথা রাখতে চাই, বৃষ্টি হলে ছুটে যেতে চাই রাজবাগানে। জানিস দাদা, এখানে সময় থেমে গেছে, আমার চোখের জলও শুকিয়ে যায় না। রুদ্রাণী, আমি প্রতিজ্ঞা করছি, তোর এক ফোঁটা কান্নাও বৃথা যাবে না। আমি তোর জন্য আগুনে ঝাঁপ দেব, জাদুর দেওয়াল ভাঙব,
স্বর্ণপুরীর অতল থেকে তুলে আনবো সেই রাজকুমারকে, ভেঙে ফেলবো তার দম্ভ, আবার ফিরিয়ে আনবো রক্তকমলের বীজ। তুই সবসময় এমনই ছিলি, আমার সামনে পাহাড়ের মতো। কিন্তু দাদা, যদি আমি আর না ফিরতে পারি? তা হতে পারে না। যতদিন আমার শরীরে রক্ত আছে আমি তোকে ফিরিয়ে আনবই। এই আয়না গুঁড়িয়ে দেব। তখন আমায় চিনতে পারবি তো? আমি হয়তো আর আগের মতো থাকবো না। এই বন্দিত্ব আমাকে বদলে দেবে। তুই বদলালেও তুই তোর দাদার রুদ্রাণীই থাকবি, আর আমি তোকে সেই রক্তকমল ছিনিয়ে এনে মুক্ত করবই। তোর মুখ দেখেই আমার বাঁচতে ইচ্ছে করছে দাদা। আর কিছু না হোক, তুই পাশে আছিস, এটাই শান্তি। চোখের পলকে কয়েক মুহূর্তেই পাশাপাশি দুটো রাজ্য যেন মরুভূমি হয়ে ওঠে। কালের অতলে হারিয়ে যায় পাশাপাশি এই দুই রাজ্য। ধ্বংসাবশেষে পরিণত হয় মায়ানগর ও স্বর্ণপুরী। তবে আজও সেই পিশাচ বিরাজ করে স্বর্ণপুরীতে, আর আজও সেই মায়া দর্পণে বন্দিনী রাজকুমারী রুদ্রাণী। তবে কি তার মুক্তি নেই? মুক্তি পাবে না রাজকুমার সূর্যপ্রতাপ? মায়ানগরের রক্তকমল, তার পরবর্তী পরিণতি জানতে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। পরবর্তী পর্ব আগামী শনিবার ঠিক রাত্রি 11টায়, শুধুমাত্র ভূত চর্চায়। কেমন লাগলো আজকের গল্প মায়ানগরের রক্তকমল? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার কিন্তু চাই। সঙ্গে তোমাদের মতামত জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আজকের গল্প মায়ানগরের রক্তকমল। গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও ছিলাম আমি, তোমাদের বন্ধু প্রীতম। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে ছিল চৈতালি, অংশুমান, সৌরভ, নীলাশিস এবং অন্তরা। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে মায়ানগরের পরবর্তী পরিণতি। তার জন্য অবশ্যই কান পাততে হবে আগামী শনিবার রাত্রি ঠিক 11টায়। তবে যেতে যেতে গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো ঘোষণা করে দিই। তারা হলে সঞ্চারী নায়েক, শ্রীকান্ত ঘড়ুই, সৌমদীপ দাস, বিদিশা জাতি, স্মরণিকা শীল, জিনিয়া ভট্টাচার্য, জয়শ্রী কুমারী, সোনালী সামন্ত, মোহিনী ভট্টাচার্য, রিমি সেন, কৃষ্ণকলি, ঈশানী ঘোষ, স্নেহা দাস, শুভ্রা দাস, রাজ মুখার্জি, মৌসুমী অধিকারী, মিষ্টি মণ্ডল সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, রাজকুমারী রুদ্রাণীকে কিসের মধ্যে বন্দি করা হয়েছিল? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট টাইপ করে ফেলো কমেন্ট বক্সে। আগামী পর্বে আজকের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে আজ চলি, দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 11টায়। তুমি, আমি আর ভূত চর্চা।